4 বছর মানুষের জীবন কিভাবে যেন কেটে যায়, অথচ সময় থমকে আছে শোভার জন্য। দুপুরে উত্তাপ ছড়িয়ে পড়েছে চারদিকে। টিনের ঘরে সেই তাপ আরো বেশি। ঘাম ভেজা শরীরে শোভার রান্নাঘরে মৌলির জন্য খাবার গোছাচ্ছিল। মৌলি হলো শোভার ভাই শামীমের আদরের কন্যা। বয়স তার 4। এর মাঝেই হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে বুকটা ধক করে উঠল। বহুদিন পর নামটা দেখল দিজা, যে শোভার আদরের ননদ। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ডাক শুনতে পায়। ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। একটা কথা বলি। বলো। ভাইয়া এসেছে আজ। একটা ছোট্ট বাক্য, কিন্তু যেন আকাশ ভেঙে পড়ল শোভার ওপর। হাতের চামচটা পড়ে গেল মেঝেতে। কিছুক্ষণ নিঃশব্দ। দিজা, যে শোভার ননদ, ওপাশ থেকে অপেক্ষা করছে কিছু একটা শোনার জন্য, কিন্তু উত্তর পাচ্ছে না। দর্শন ফরাজি, শোভার স্বামী, শুধুমাত্র নামই স্বামী, যাকে সে বিয়ের পর আর দেখেনি। বিয়ের পরের দিনই চলে গিয়েছিল চট্টগ্রাম। তারপর খোঁজ নিয়ে শোনা যায় বাইরের দেশে। কোথায় জানে না শোভা। না কোনো কথা, না কোনো মাফ চাওয়া, শুধু বলে গিয়েছিল, এই বিয়ে আমার ইচ্ছার ছিল না, একটা ভুল বোঝাবুঝি থেকে হয়ে গেছে। যদি আমি এই বাড়িতে না আসতাম তাহলে এত কিছু ঘটতো না। শোভা তখন চতুর্দশী কন্যা। ছোট থেকে শিখেছে বিয়ে মেয়েদের জীবনে একবারই হয়। স্বামী হলেন মহান ব্যক্তি। অনেকে তো এটাও বলে স্বামীর পায়ের নিচে নাকি ভেস্ট। শোভা এগুলো মানে, মনে প্রাণে মানে। তবে বিয়ের দিনই দর্শনের থেকে এসব শুনে কিছুই বুঝতে পারেনি সে। শুধু জানতো তার স্বামী তাকে এক নজরও দেখেনি। সমাজের লোকের দৃষ্টিতে ভুল বোঝাবুঝি থেকে বড় এক কাণ্ড ঘটিয়ে তাদের বিয়ে। তাই বলে তার সাথে কথা না বলে শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে চলে গেল। অভিমান জমে আছে শোভার মাঝেও, কিন্তু মূল্যায়ন করার কেউ নেই। তখনকার শোভা এখন আর নেই। বোকা, চুপচাপ, আর একটুতেই কান্না করে দেয়া। শোভার ভাবনায় আসলো 4 বছর আগের সেই রাত। শোভা ঘরে একা ছিল। মা, নাম শামীমা, ক্যান্সারে আক্রান্ত, ও ভাবি মিতু তখন অন্তঃসত্ত্বা। দুজনেই এক ঘরে গল্প করছিলেন। পারুল বেগম, দর্শনের মা, এসেছিল বান্ধবীর এই রোগের ব্যাপারে জানতে পেরে দেখা করতে। শোভা কোচিং করে ফিরেছে মাগরিবের একটু আগ দিয়ে। ক্লান্ত শরীর নিয়েও ঢুকতে হয় রান্নাঘরে। কিছু করার নেই, ভাবিকে তো এই অবস্থায় রান্না করতে দেয়া যায় না। মিতু বলেছিল, আমি রান্না করি। কিন্তু শোভার বিবেকে জানায় ভাইয়ের অল্প টাকায় সচেতন থাকা জরুরি। এই রান্না করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে, তখন হাসপাতালে গিয়ে আরও খরচ বাড়বে। এগুলো পারিবারিক শিক্ষা শোভার। কিভাবে হিসেবে হওয়া যায় এগুলো জানে ওই ছোট থেকেই। তাই নিজের মতো রান্না করে। রান্না শেষ করেই সবাইকে খাবার দিয়ে ঘাম ভেজা শরীর পরিষ্কার করার তাড়াহুড়ো জাগে। বাইরের গোসলখানা থেকে গোসল করে ঘরে দৌড়ে আসে। যদিও জানে এই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তাও সে নিজের ঘরের দরজায় ছিটকিনি দিয়ে রাখে, কিন্তু তাড়াহুড়ো করে ঠিকভাবে দেয়নি। উপর দিয়ে ছিটকিনি দিলেও জং ধরা দরজায় ভালোভাবে না লাগানোর জন্যই নিচে নেমে আসে। আচমকা খুলে যায়, কিন্তু শব্দ হয় না। সন্ধ্যায় বাড়িতে আসে দর্শন। তার মা পারুল বেগমকে নিয়ে যেতে হবে। দর্শনের জানা মতে সোজা ঘরটায় শামীমা বেগম থাকেন। আগে থাকতেন, কিন্তু এখন একটু বাতাসের জন্য কোনার ঘরে চলে গেছে। কোনার ঘরটায় গাছের ডাল দিয়ে টিনের উপরে ঢেকে রাখা। ঘরটা এজন্য ঠান্ডা থাকে। শোভা এখন মাঝের ঘরটাতে থাকে, তাই ভুল করে দর্শন মা আছেন? বলেই দরজার ফাঁক স্থানে দাঁড়িয়ে থাকে পারুল বেগমের অনুমতির জন্য। ঠিক তখনই যখন শোভা জামা বদলাচ্ছিল, আচমকা পুরুষ কণ্ঠে ভয় পেয়ে শোভা চিৎকার দেয়। ওড়না ছিল না গায়ে, পেছনের চেন খোলা ছিল। দরজার কোণায় জামা বদলানোর জন্য যখন ঘাবড়ে যায়, সাথে সাথে টিনের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। কিন্তু অন্ধকার ঘর হবার কারণে কিছুই দেখেনি দর্শন, বরং ভাবল তার মা শুনতে পায়নি। কানে একটু সমস্যা আছে তার। তাই দরজাটা হাত দিয়ে একটু সরাতেই ভেতরটা অন্ধকার দেখে দর্শন মাথা উঁচিয়ে বলে, মা চলুন। শোভা ভয়তে কাঁপতে কাঁপতে পেছনে হাত দিয়ে চেন লাগিয়ে মাথায় দ্রুত কাপড় পেঁচায়, কিন্তু কাপড় থাকে এলোমেলো। কোনো মতে বলে ওঠে, আপনি যাদের খুঁজতে এসেছেন ওরা এই ঘরে থাকে না, এখন কোনার ঘরে থাকে। দর্শন এই কণ্ঠ চেনে না। এই বাড়িতে এসেছে উঠান থেকেই পারুল বেগমকে নিয়ে গেছে। সন্ধ্যা করে আসা হয় না। এমনই শামীমা বেগম জানান,
এই ঘরটা তার। আজকে উঠোনে কাউকে না দেখে ভাবলো এই ঘরের দুয়ারে এসেই ডাক দেবে। অচেনা কণ্ঠ পেয়ে গরমে ঘামে ভেজা শরীরে বিরক্ত প্রকাশ করে বলে, দুঃখিত, আমি আপনাদের বাড়ির কোনো ঘর চিনি না। এটাই আমাকে আন্টি দেখিয়েছিল। ঘরটা কি দেখানো যাবে? শোভা পুরুষ মানুষের সামনে যায় না, শোভার ভাবি মিতুও যায় না। বাড়িতে দাওয়াত থাকলে ওরা রান্না করে দেয়, স্বামীমা গিয়ে পুরুষদের সাথে একসাথে খায়। অন্য ঘরে মেয়েরা একসাথে খায়। শোভা হুট করে পুরুষ মানুষ আসায় অনেকটা ঘাবড়ে যায়। উত্তর দিতে গিয়েও গলা কাঁপছে। স্কুল বা কোচিং শিক্ষকদের সাথেই মানিয়ে নিতে সময় লেগেছে তার। বান্ধবীরা বেশি সাহায্য করত। শামীম তো গার্জিয়ান হিসেবে গিয়ে জানিয়ে এসেছে শোভা কতটা ভীত, তাই স্কুলে সমস্যা হয় না। এমনিতেও এক বকাটের বাজেভাবে উত্ত্যক্ততার শিকার হয়ে আরও ঘাবড়ে যায়। তাই বড় বড় নিঃশ্বাস নিয়ে চতুর্দর্শী শোভা কথা বলতে নেই, কিন্তু পায়ের শব্দ পেয়ে ভাবছে। লোকটা কি চলে গেল? কারণ অনেকক্ষণ হলেও শোভা উত্তর দেয় না। আসলেই চলে যায় দর্শন। শোভা উত্তর দেয় না দেখে রেগে নিজেই হাঁটা দিল, কিন্তু কোণার ঘর যেদিক হিসাবে শোভা বলেছে সেদিক না, উল্টো দিকে। দর্শন যে কোণার দিকে যায় ওটা রান্নাঘর। দরজার সামনে এসে কাউকে না পেয়ে নিজেকে শান্ত করে বের হয়ে চলে যায় রান্নাঘরের দিকে। দুপুরে স্কুল থেকে ফিরে কিছু খায়নি। মৃদু নামাজ পড়ছিল। শোভা দেখে শামীমা বেগম না খেয়ে আছে। তাকে খাইয়ে দিতেই সময় পার হয়। স্কুল ছুটি 30 মিনিট সময় পরে শোভার কোচিং। হাতে সময় নেই দেখেই দ্রুত চলে যায়। এখন ক্ষুধায় গা কাঁপছে। দর্শন এই রান্নাঘরে আছে। ফোনের আলো জ্বালিয়ে আসার কারণে বুঝতে পারে সে রান্নাঘরে এসেছে। রান্নাঘর ফাঁকা। পেছনে ঘুরতে নেবে, কিন্তু কল আসায় নাম্বার দেখে রিসিভ করে। এটা দর্শনের ইম্পর্ট্যান্ট কল। নিজের ক্যারিয়ার শুরু করেছে মাত্র। বিদেশি একটা কোম্পানি নিজেদের দেশে খুলতে চায়, তাই কিন্তু সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল। আজ সেই সুযোগ হলো। কথা বলার জন্য ঢুকলো ফাঁকা রান্নাঘরটাতে। কথা বলা শেষ করে ঘাম মুছল কপালে হাত রেখে। বিরক্তিতে শোভার উপর রাগ প্রকাশ করে কর্কশ কণ্ঠে বলে, ইডিয়েট মেয়ে একটা, ম্যানার জানে না ঠিক মতো। বাড়িতে কেউ নতুন আসলে তাকে তো ঘরটা দেখিয়ে দিতে হয়। এই মেয়ে উল্টো চুপ থাকে। থাপড়ে গাল লাল করতে ইচ্ছে করে এগুলোকে। রান্নাঘরে ঢুকে এমন কিছু শুনে শোভা ঘাবড়ে যায়। দর্শন রান্নাঘরের এক কোণায় ফোনের আলো জ্বালিয়ে বকছে, পেছনে একবারও তাকালো না। তাকালে দেখতো মেয়েটা তার পেছনেই আছে। শোভা কিছু বলতে নেবে দর্শন কল করে পারুল বেগমকে। কথা বলে যখন জানতে পারে ঘর কোন দিকে, তখনই পেছনে ঘুরে হাঁটতে নেয়। অমনি শোভার পায়ের উপর পাড়া দিয়ে চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ উঁচু কিছুতে পা দেয় দর্শন নিজেই ব্যালেন্স হারিয়ে ফেলে। শোভা পায়ে ব্যথা পেয়ে নিচু হতে নিলেই দর্শনের বুকের সাথে বাড়ি খায়। এক হাত দর্শনের কলার চেপে ধরে। কথা বলার সময় ফোনের লাইট বন্ধ হয়ে যায়। হঠাৎ কিছুতে পাড়া লাগার কারণে লাইট অন করতে নেবে নিজের বুকে ভারী কিছু পায়। লাইট জ্বালিয়ে দ্রুত সরে যায় দর্শন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার বাজে সাক্ষী দুজন প্রতিবেশী। তারা শেষ দৃশ্য দেখে ফেলে। তারাও এসেছিলেন এই বাড়িতে। হঠাৎ অচেনা পুরুষ মানুষ বাড়িতে এসেছে দেখে ওদেরও ব্যাপারটা জানার কৌতূহল জাগে। এসে এমন পরিস্থিতি দেখে ওরা নিকটস্থ কিছু ধরে নেয়, তারপর রটে যায়। মেয়েটা তাহলে এমন? তাই তো বলি, চুপচাপ শান্ত হয়ে চলাফেরা করে, বোরখা পরে চলে, আমাদের দেখলে মাথা নিচু করে হাঁটে। ভিতরে ভিতরে এসব। ওরা আরও কিছু বলে, যার কারণে দর্শন রেগে গিয়ে বলে, মাথায় সমস্যা থাকলে ডাক্তার দেখাবেন, কিন্তু হুট করে দেখে বাজে মন্তব্য করবেন না। আপনাদের মতো মানুষদের জন্য মানুষের বদনাম হয়। মহিলা দুজন রেগে গিয়ে আরও কথা শোনালো। চিল্লিয়ে উঠে একজন। চিল্লাচিল্লি শুনে মিতু কোনো মতে দৌড়ে রান্নাঘরে এসে শোভার উদ্দেশ্যে বলে, কি হলো তোমার? দর্শন অনেক আগেই বাইরে এসেছে। অন্ধকার বাইরের পরিবেশ থাকার কারণে একটা লম্বা চওড়া দেহ ছাড়া কিছুই বুঝতে পারল না মিতু। সেও চিৎকার দিয়ে বলে, কে আপনি? ওদিক থেকে শামীমা বেগম ঘর থেকে জিজ্ঞাসা করেন, বাড়িতে পরপুরুষ আম্মা? মিতু মাথায় কাপড় ভালো করে দেয়। মিতুর চিৎকার শুনে ছুটে আসে পারুল বেগম। ছেলের দেহের গঠন দেখে চিনে ফেলে, কিন্তু কিছু বলার আগে মহিলা দুজন আরও কয়েকজন এনে বাড়িতে জড়ো করে। তারা অর্ধেক দৃশ্য দেখেই লোক জানাজানি শুরু করে দিল। বিশেষ করে শোভা জড়িয়ে ধরেছিল দেখে। সবাই এসে দেখলো একটা সুঠাম দেহের যুবক দাঁড়িয়ে আছে, যে কিনা মিতুর সাথে কথা বলছে। মিতু এতক্ষণে জানতে পারল দর্শন কেন এসেছে, কিন্তু এটা এলাকার লোকজন শুনতে পায়নি। শোভা গা মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে বাইরে এসে মিতুকে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে, উনি কে ভাবি?
মিতু জানাতে নেবে তার আগেই রটে গেল মিথ্যা অভিযোগ। ধিক্কার জানালো শামীমা বেগমের শিক্ষার উপর। প্রায় অর্ধেক মানুষ চোখের দেখা মিথ্যাকে সত্যি বানালো। হাতে থাকা টর্চের আলো জ্বালাতেই শোভা মুখ লুকিয়ে দাঁড়ালো মিতুর পেছনে। সবার নজর দর্শনের দিকে। সেখানে উপস্থিত হয় এক বখাটে, যে একসময় শোভাকে উত্ত্যক্ত করত। সে এই রটনাকে আরও উস্কে দেয়। তার উদ্দেশ্য শোভার পরিবারকে হেয় করা আর শামীমকে অপমান করা। কারণ শোভাকে উত্ত্যক্ত করার কারণে শামীমকে একদিন বেধড়ক মারে। অনেক কথা কাটাকাটির পর সমাজ লোকলজ্জা ও বদনামের ভয়ে এক রাতে বিয়ে হয়ে যায় দর্শন আর শোভার। দর্শন রেগে পারুল বেগমকে বলে ওঠে, আমার জীবনটা যেন সিনেমার মতো হয়ে গেল। আমি এই বিয়ে মানি না। আপনার জোড়াজুড়িতে বিয়ে করেছি, না হলে ওদেরকে মুখে থু মারতে আমার সময় লাগতো না। আমি কালই চট্টগ্রাম চলে যাচ্ছি, তারপর বিদেশ চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব। বিরক্ত এই সমাজের মিথ্যা অপবাদে। আজকের মতো হেনস্থা আমি এই জীবনে হইনি। সেই কথা রাখে দর্শন। পরদিনই চলে যায় চট্টগ্রাম। তারপর দেশ ছেড়ে নিজের মতো আলাদা ব্যবসা করতে। কিন্তু একা রেখে গেল চতুর্দর্শী বধূকে। রাগকে বরাবর মূল্য দেয় দর্শন। এবারেও তার কোনো ছাড় দিল না। বর্তমান 4 বছর কেটে গেছে। শোভা এখন ভাই ভাবির সংসারে অনেক শান্ত, কিন্তু ভেতরে ভেতরে এক ব্যথা বয়ে বেড়ায়। সে মাত্রই জানতে পারল দর্শন ফিরেছে। কিন্তু কি নিয়ে ফিরেছে? রাগ তা ছিল, নাকি শুধুই দায়িত্ব? আর শোভা, সে কি করবে? তার মনের মধ্যে জমে থাকা অশ্রু, অভিমান আর অবহেলার গল্প এবার নতুনভাবে শুরু হবে। শোভার নীরবতা দেখে দিজা বলে, ও ভাবি, আছো নাকি আবারও তোমার নেট গেল? ওহ, আমি আছি। তো তোমার ভাই হঠাৎ আসছে যে? আমাদের বলেনি তো। আমি তো ভাইয়াকে দেখেই তোমাকে জানালাম তুমি আসবে তো এবার শ্বশুর বাড়িতে। মা কি চায়? স্বামী যখন এসেছে মা তো চাইবে বৌমা আসুক। তুমি এসব নিয়ে ভেবো না দিজা। মা নিশ্চয়ই ভালো কিছু চাইবেন। তিনি যেটা জানাবেন আমি তার উপর ভিত্তি করেই চলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি খুশি না ভাইয়া আসাতে? যাকে চিনি না তার আশাতে খুশি হওয়া না হওয়ার কি আছে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে মায়ের সাথে কথা বলে দেখি। তোমাকে খুব মিস করি। শোভা মৃদু হাসল। ননদ ভাবি একই বয়সী, যার কারণে দুজনের গল্প জমে বেশ। শোভা কিছুদিন শ্বশুর বাড়িতে ছিল, কিন্তু পারুল বেগম জানান, তুমি ওই বাড়িতে গিয়ে থাকো, পড়াশোনা করতে থাকো, আমি আছি তোমার পাশে। মূলত কথাটা দুটো কারণে বলা। স্বামী ছাড়া স্ত্রীর মর্যাদা নিয়ে কোনো নারী শ্বশুরবাড়ি থাকতে পারে না। আর দ্বিতীয়ত কারণ, দর্শনের ছোট ভাই দিদার আছে। পারুল বেগম বুদ্ধিমান মহিলা। তিনি চান না স্বামী না থাকায় যেখানে দেবর আছে সেখানে বড় বৌমা থাকুক। অনেক সময় এতে দৃষ্টিকটু পরিবেশ তৈরি হয়। এগুলো থেকে বাঁচতে নিজেদেরকেই সচেতন হওয়া জরুরি। দর্শন এসে সবার সাথে সাক্ষাৎ করে নিজের ঘরে গেল। সেভাবে কোনো কথা বলেনি কারো সাথেই। পারুল বেগম পেছন থেকে দর্শনকে দেখে দীর্ঘশ্বাস ছাড়েন। দীপ্ত ফরাজি দর্শনের বাবা হুইল চেয়ারে বসা অবস্থায় এগিয়ে এসে বলেন, কি মনে হয় মেয়েটার কপাল কি ফিরবে? পারুল বেগম উদাস কিন্তু দৃঢ় বিশ্বাস বজায় রেখেই বলেন, অবশ্যই মেয়েটার জীবনে ভালো কিছু হবে। আমরা ছাড়া কে আছি ওর জীবনে? ওর মা মারা যাওয়ার আগে আমার হাতে আস্থা রেখে দিয়েছেন মেয়েটাকে। বিয়েটা কোনো এক কারণে হলেও হয়েছে তো। বিয়ে শব্দটার মর্ম এবার বুঝতে হবে আমাদের ছেলেকে। এভাবে বউকে এড়িয়ে তার জীবন চলতে দেওয়া যাবে না। শাসন করো তুমি তোমার ছেলেকে। তুমি তো কিছুই করবে না, যা করার আমাকেই করতে হবে। আমিও আছি বৌমা। আমার ছেলে কোনো কাজের না হোক, দাদুভাইকে বউয়ের কাছে ফিরিয়ে দিতে আমি একাই 100। পারুল বেগম মৃদু হেসে জানান, আপনি আমার শেষ ভরসা বাবা। আমি যতদিন বেঁচে আছি কোনো ভুল কিছুই হতে দিব না। হতচ্ছাড়া, এবার বউ রেখে যায় কি করে এটা আমিও দেখব। দীপ্ত ফরাজি একগাল হেসে চ্যালেঞ্জিং সুরে বলেন, আমার ছেলেকে চিনতে পারেননি বাবা। এই ছেলের রাগ মাথার উপরে। জীবনের মূল্যবান সম্পদ বলে যদি ওর কিছু থাকে তাহলে সেটা রাগ। এই রাগের ধাস তো দেখছই। দিজা মন খারাপ করে বলে, কিছু একটা করো দাদাজান। শোভা এতদিনে অনেক কষ্ট পেয়েছে। মেয়েটার সমাজে মুখ দেখানো কষ্টের হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখেছি ওর কত কিছু ফেস করতে হয়। আবার কেউ কিছু করেছে নাকি? আরে না, কিন্তু কিছু কুচুটি প্রতিবেশী ওর নামে বদনাম করে। মেরে ঠোঁটটা ভাঙ্গা দিতে পারলি না?
সামনে যে কয়টাকে পেয়েছি শাসিয়ে এসেছি, বাকিদের কোথায় পাবো যে শাসাবো? কিন্তু আমি জানি এই সম্মান শোভা ফেরত পাবে যদি ভাইয়া ওকে নিয়ে সংসার করে। দেখেছেন বাবা, আপনার ছোট নাতনির বুদ্ধিতে এতগুলো আসে, কিন্তু ওই বদমেজাজি বড় নাতির বুদ্ধিতে আসে না। আরে শান্ত হও বৌমা, আমি আসি তো পীড়িতের ডোজ দিয়ে নাতিকে সংসার করানোর সুযোগ করে দিতে। দিচা খুশিতে হাততালি দেয়, অপেক্ষায় আছে কখন তার ভাবি আসবে। বাগানের সাথে লাগোয়া ব্রেঞ্চে বসে আছে দর্শন। দাদাজান ও পারুল বেগম দর্শন প্রশ্ন করে, তোমাকে দেখে তো সুস্থ লাগছে দাদাজান। একটু শুকনো ঢোক গিলে দাদাজান বলেন, তুমি কি চাও আমি 12 মাস অসুস্থ থাকি? যেভাবে ফোনে বলেছিলে যে তোমার এই পৃথিবীতে মেয়াদ আছে কিছুদিনের, আমি তো তেমনভাবেই প্রস্তুতি নিয়ে আসলাম। বিদেশ থেকে কি আমার মেয়াদ উত্তীর্ণ হবার আগেই কাফনের কাপড় এনেছো? দর্শন বিরক্তিতে চ করে বলে, বাজে বকুনা, তোমাকে সুস্থ দেখাচ্ছে বলেই প্রশ্ন করা। তোমাকে কল দিয়ে অসুস্থর ব্যাপারে জানিয়েছিলাম আজ থেকে 2 সপ্তাহ আগে। এর মধ্যে আমার মেয়াদ উত্তীর্ণ না হয়ে নতুন রূপে মেয়াদ বেড়ে গেলে আমি কি করতে পারি? তোমার মন চাইলে ফিরে যেতে পারো, কারো তো এই একটাই কাজ। যেতে তো হবেই, কিন্তু এবার বিদেশ না, ঢাকা যাচ্ছি। কেন, ওইখানে কেউ আছে নাকি? রাগ বাড়লেও সংযত হয়ে বলে, বিদেশি একটা চাইনিজ ও ইটালিয়ান ফোনের কোম্পানি আমরা দেশে ওপেন করব। আর কোনো মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই, জানোই তো। তাহলে কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট তোমার? দাদাজান, ধমকাবে না আমাকে। তোমার বাবাকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখি আমি, যেখানে তোমার ধমক সহ্য করব না। কি সব উল্টাপাল্টা কথা বলছো? ছেলেদের টানছো কেন? তাহলে তোমার মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই কেন? কারণটা খুব ভালো করেই জানো। আর হ্যাঁ, ওই মেয়েকে আমি ডিভোর্স দেওয়ার কথা ভাবছি। দাদাজান আটকে ওঠেন। যা একটু নাতির জীবনসঙ্গী আছে বলে নিশ্চিন্ত, এখন এটা গেলে নাতি সারা জীবনেও বিয়ে করবে না শিওর দাদাজান। এই ছেলে ক্যারিয়ার করবে, সেই ক্যারিয়ারের কোনো উত্তরাধিকার নেই, নিজে গড়ে নিজেই খেয়ে বিদায় নেবে। দাদাজান অনেক ভেবে বলেন, আর যাই করো তোমার জবান থেকে যেন ডিভোর্স শব্দটা না শুনি। ধমক দিচ্ছ আমাকে? ভয় পাই না আমি এসবের। ধমক না, সোজা আমার সিদ্ধান্ত। এই বাড়ির মূল কর্তা হিসেবে আমার একটা সিদ্ধান্ত। যদি হেরফের হতে দেখি তাহলে আমার লাশ দেখতে হবে তোমাকে। দাদাজান যে মুখে কথা বলে থেমে থাকেন এমন না, তিনি ঘুরিয়েও দেখান। দর্শনকে কোনো ব্ল্যাকমেল করে যে হবে না এটা জেনেই দাদাজান এভাবে আঘাত দিল। দাদাজান আর বসে রইলেন না, ভেতরে চলে যেতে লাগলেন। পেছন পেছন পারুল বেগম আসতে আসতে বলেন, এভাবে বলাটা কি ঠিক হলো? ছেলেটা পাথর হয়ে বসে আছে। দাদাজান পেছন ফিরে তাকান, একদৃষ্টিতে শূন্য চোখ স্থির করে দর্শন হাতের মুঠোয় নিজের রাগ সংবরণ করতে ব্যস্ত। দাদাজান তার দুর্বলতায় আঘাত করল, জানে যে এই ব্যক্তির উপর দর্শন দুর্বল, তাই সুযোগের সদ্ব্যবহার করে নিল সবাই। দাদাজান কণ্ঠে কাঠিন্য প্রকাশ করে বলেন, এই ছোকরা কোনোদিন আমার নরম কথাতে গলবে না। আমাকেই জব্দ হয়ে ওর সংসারে মনোনিবেশন করাতে হবে। এর প্রভাব যদি মেয়েটার উপর পড়ে? মেয়েটার মাঝে কঠিন একটা ভাব আছে, রাগ জেদ মেয়েটারও কম না। কত বড় সাহস! আমি টাকা দিতে গেলে বলে লাগবে না, দর্জির কাজ করে চলে। যাই হোক, আদর্শ মেয়ের পরিচয় দিয়েছে বলে কিছু বলেনি। এমন হিরেকে তোমার ছেলে চিনতে সময় নেবে না? পারুল বেগম মৃদু হাসলেন। দাদাজান আবারও লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে বলেন, একদিকে অপেক্ষা করছি বউ, আরেকদিকে রেগে আগুন হয়ে আছে বর। কি যে হবে আল্লাহ ভালো জানেন। উত্তম কিছু পরিকল্পনা করে সাফল্যের চেষ্টা করো। ছেলে মেয়ে দুজনেই সুখ দেখায় আমাদের দায়িত্ব। একার দর্শন না, শোভাকেও সুখে রাখতে হবে। পারুল বেগম মৃদু হেসে সম্মতি দিলেন। ভেতরে গিয়ে রান্নাঘরে ঢুকে মাথার কাপড় সরালেন। যে গরম, তাতে মাথায় কাপড় রাখা সম্ভব না। রান্নাঘরে কোনো পুরুষ মানুষ আসে না। বারান্দার সোফায় বসে গলা উঁচিয়ে যা চাওয়ার চেয়ে নেয়। পারুল বেগম রান্নায় ব্যস্ত আর ভাবছেন কিভাবে কি করবেন। ছেলের মুখে হাসি দেখেন না বহু বছর হয়ে গেল। বাগান থেকে এসে দর্শন ছাদের দিকে চলে যায়। রাতের অন্ধকার চারদিকে। 4 বছর আগের স্মৃতি একের পর এক ভেসে উঠছে চোখের সামনে। অপরাধ না করেও সহ্য করতে হয় অপমান। সেই রাতে কল করেছিল পুলিশের কাছে।
পুলিশ কিনা বকাটের হয়ে সাক্ষী ছিল। দর্শনের কথার প্রমাণ নেই, ভিত্তি নেই, অথচ এলাকার একগুচ্ছ লোক যাই বলেছে সব সত্যি। সে কখনো শোভার মুখটা ঠিকমতো দেখেনি, দেখার প্রয়োজন হয়নি বলেই দেখেনি। পারুল বেগম যখন দেখলেন ছেলের সম্মান ও শোভার সম্মান নিয়ে টানাটানি, তখন বাধ্য হয়ে কলমা কাবিন করে দেন। এটাই ছিল দর্শনের বড় রাগ। এমনিতেও মেয়েদের প্রতি তার রাগ ও ঘৃণা কাজ করে। সিগারেটের গন্ধ নাকে আসতেই দর্শন ভ্রুকুটি করে পাশে ফিরল। টাঙ্কির পাশ দিয়ে ধোঁয়া উঠতে দেখা দিল। পাশেই ল্যাম্পপোস্টের আলোয় দেখা দিল অবয়ব। অবয়বে স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে কেউ কানে ফোন নিয়ে কথা বলতে ব্যস্ত, আর হাতে জ্বলন্ত সিগারেট। সেই ধোঁয়া ছড়িয়ে গন্ধ বের হলো। দর্শন এগিয়ে এসে টাঙ্কির পাশে তাকাতেই রাগে গা ব্রিরি করে উঠল। কথা বলা ব্যক্তিকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে গালে দিল ঠাঠিয়ে এক চড়। থাপ্পড় খেয়ে পাশ ফিরে জম আকারে নিজের বড় ভাইকে দেখে শুকনো ঢোক গিলে দিদার। প্রেমিকার সাথে মনের সুখে কথা বলছিল আর সিগারেট নিয়ে ব্যস্ত ছিল। দর্শনকে আচমকা এভাবে আক্রমণ করতে দেখে ভয় জান নিয়ে পালায় পালায় করছে দিদারের। ফোনটা পকেটে রেখে দর্শনের লাল রক্তিম চোখে আর চাইল না, সোজা দিল দৌড়। কিন্তু বেচারা বেশি দূর পালাতে পারল না। দর্শন পেছনে ছুটে এসে দিদারের কলার চেপে ধরে, পেছন থেকে কিল দিয়ে নিচে নামাতে নামাতে বলে, দিন দিন বিগড়ে যাওয়া হচ্ছে। বেয়াদব ছেলে একটা, সিগারেট খাওয়া শুরু করেছে, ফোনের ওপাশে জান বাবু বলা। তোকে তো আমি মেরেই ফেলবো। এতটুকু ছেলে কিনা আবার থাকে জান বাবু। এখনো তো নিজের পায়েই দাঁড়াতে পারলি না। দিদার পিঠে ব্যথা পাচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। দর্শন আজ তাকে ছাড়বে না। এখন যদি তর্ক করে তাহলে মেরে হাসপাতালে পাঠিয়ে দেবে। মারের শব্দ পেয়ে সবাই বাইরে বের হয়। দাদাজান দৃশ্য দেখে চোখ বড় বড় করে চাইলেন। দাদাজান দ্রুত গলা উঁচিয়ে বলেন, মেরে ফেলতে চাও নাকি নিজের ভাইকে? উচ্ছন্নে যাওয়া ছেলেকে মারবো না তো কি করব? পড়ালেখা না করে তোমার নাতি এখন প্রেম করে, সিগারেট মুখে নিয়ে ভাব দেখায়। লাট সাহেব হয়েছে উনি। বাবার পরিশ্রমের মূল্য বুঝবে কি আদৌ? নিজের যোগ্যতায় আসতে পারেনি এখনো প্রেম। বলেই আবারও দিল গালে থাপ্পড়। পারুল বেগম রেগে গেলেন ছোট ছেলের ওপর। এই ছেলে হয়েছে আরেক বেহাংলা, ক্যারিয়ার নিয়ে ভাবেই না, বরং বাবার টাকা ওড়ায়। সবে অনার্স 3য় বর্ষে উঠেছে, এখন সময় ক্যারিয়ার করার। উশৃঙ্খল ছেলেকে মারতে দ্বিমত করলেন না পারুল বেগম। দীপ্ত ফরাজিও কোনো বাধা দিলেন না। মারুক, এটাকে আজ। দিজা ভয়তে ভয়তে কাঁপছে। ফোনের স্ক্রিনে থাকা প্রিয় ব্যক্তির ছবি দেখে স্ক্রিন বন্ধ করে দেয়। না জানে এখন ফোনে নিজের বন্ধুকে দেখে কি রিয়েক্ট করে দর্শন। কেউ তো জানে না যে দিজা মনে মনে দর্শনের বন্ধুর প্রেমে পড়েছে। কেউ তো দূরের কথা, সেই ব্যক্তি তুহিন আল মাহমুদ নিজেই কিছু জানেন না। রাতের গভীর নীরবতা। হাসপাতালের করিডোরে কেবল কিছু ঘোলাটে আলো জ্বলছে। দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে দর্শন। তার চোখে বিষণ্ণতা আর অপরাধ বোধের ছাপ। কেবিনের ভেতরে বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন দাদাজান। নাকে অক্সিজেনের পাইপ, কপালে ভাঁজ। পাশ দিয়ে চলে যাচ্ছে দুজন নার্স। তাদের কণ্ঠে কথোপকথন শোনা যাচ্ছে। একজন নার্স বলে, 2 দিন কিচ্ছু খায়নি, শরীর প্রচণ্ড দুর্বলতা, বয়সও কম নয়। অপরজন বলে, কোনো মানসিক ধাক্কা লেগেছে বুঝি? হ্যাঁ, পরিবারের কারো কথা বলেছেন, বারবার নাতবউ শোবার কথা। কথাগুলো শুনে দর্শন অপরাধ বোধের সাথে দাদাজানের দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে আসে দাদাজানের কাছে। দাদাজান চোখ মেলে দর্শনকে দেখেন। গলা শুকনো, তবুও বলার চেষ্টা করেন, আমার শেষ ইচ্ছেটা কি পূরণ হবে না দাদুভাই? ও মেয়েটাকে আমি নিজের চোখে দেখেছি। তুমি কখনো ঠকবে না। ও অনেক ভালো মনের, নরম স্বভাবের। অহংকার, লোভ কোনোটাই নেই ওর মাঝে। আমি তোমায় সুখে সংসার দেখতে চাই। দর্শন কিছু বলে না, চুপচাপ কেবিন থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সকলের দিকে চোখ রাখল। দিদার তো ভয়ে নিজের চোয়ালে হাত রেখে ভয়ে চুপ আছে। দাঁতে এখনো ব্যথা আছে, তবে অল্প। বাইরে এসে দর্শন দাদাজানের কথা ভাবছে। 2 দিন না খাওয়ার পণ করেছে, তাই পালন করলেন তিনি। দর্শন এতবার রাগ দেখালো যে দাদাজান শেষমেশ হাতিয়ার হিসেবে নিজেকে ঝুঁকিতে রাখলেন। তাও যদি নাতিটার সুখ দেখতে পায়। দাদা দাদি বা নানা নানি নাতি নাতনির জন্য সব সময় দুশ্চিন্তা করেই যান। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে নেয় দর্শন। চোখ বন্ধ করতে ছোটবেলার এক দৃশ্য চোখে ভাসে। বাবার হাত ধরে স্কুল ব্যাগ কাঁধে করে হাসতে হাসতে বাড়ির দিকে আসছিল। মাঝেই একটা পার্ক বাদে।
সেখানে দর্শন তার মায়ের মতো কাউকে দেখিয়ে বাবা দীপ্ত ফারাজিকে জানায়, বাবা, বাবা, ওই দেখো, মায়ের মতো লাগে। দীপ্ত ফরাজি ছেলের কথা না বুঝে হাসি মুখে পার্কের দিকে তাকিয়ে দেখেন তার প্রথম স্ত্রী মানে দর্শনের বায়োলজিক্যাল মা একজন অচেনা পুরুষের হাত ধরে কান্না করে কিছু বলে পর মুহূর্তেই আলিঙ্গন করে। ওখানে রাগ দেখিয়ে দীপ্ত ফরাজি এগিয়ে গেলেন ওদের মাঝে। দর্শন নিজেও যায় পিছু পিছু। বাবা, মা ও তৃতীয় ব্যক্তির মধ্যে তর্ক বিতর্ক চলে। এক পর্যায়ে দীপ্ত ফরাজিকে এতগুলো লোকের সামনে ধাক্কা দিয়ে দর্শনের মা বলে, তোমার মতো সুগার ড্যাডি আমি চাইনি। আমার বয়স অনুযায়ী তোমার মতো বয়স্ক লোককে কখনো আমার সাথে মানায় না। তাহলে বিয়ে করেছিলে কেন? পরিবারের চাপে। আরে বয়সের পার্থক্য দেখো, সাথে তোমার মাথায় আছে একটা ফাঁকা মাঠ। কি বিশ্রী লাগে দেখতে, সংসার করার রুচিটাই নেই। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলে দিল কথাগুলো। আশেপাশে সবাই হাসাহাসি করে। দীপ্ত ফরাজি অপমান বোধ করলেও ছেলের দিকে তাকিয়ে বলেন, আমাদের সন্তান আছে, ওর কথা ভেবে সংসার করো। তোমাকে কোনোদিন বিরক্ত করব না, শুধু আমাদের পরিবারের সম্মান ধরে রাখো। এখান থেকে চলো। দর্শন নিজেও জড়িয়ে ধরে তার মাকে, কিন্তু মায়ের সেই প্রেমিক যেন মাকে নিয়ে যেতে চায়। কিছু আশা জাগিয়েও দিল মায়ের মনে। মায়ের মন তখন লোকটার রূপ ও বয়সের দিকে ঝুঁকেছিল, তাই তুচ্ছ করে দিল মাতৃত্বের অধিকার। ওই দিন পরিবারের সবার অনুরোধ উপেক্ষা করে চলে গেল প্রেমিকের হাত ধরে। যাওয়ার সময় রাগ দেখিয়ে সুফিয়া বেগম দর্শনের ফুপু কিছু বললে দর্শনের মা জানায়, যে পুরুষের মধ্যে থাকে না সাহসিকতা, যে পুরুষ মিনমিন করে, তার সাথে সংসার করে কিভাবে? একটা কথা বললে মাইনকা পুরুষের মতো রাজি হয়, কেউ অপমান করলে বলদের মতো অপমান হয়ে ফিরে আসে। যা একটু বয়স মানিয়ে চলতাম, এখন দেখি পরিবেশে চলাও যায় না। ছেলেটাকেও তো ওরকম বলদ বানাচ্ছে। বাপ বেটা দুজনেই বলদের কারখানা। আমি পাগল হয়ে যাব। তার আগেই বিদায় নিলাম। কাপুরুষ বাপ বেটা গলা ঝুলিয়ে সংসার করুক। কথাগুলো দর্শন না বুঝলেও দাদা জানকে অনেকবার প্রশ্ন করে, উত্তর পায়নি এই প্রশ্নের। এরপর যাকে পায় তাকে এই প্রশ্ন করে। সুফিয়া বেগমকেও প্রশ্ন করেছিলেন। শেষমেশ ফুপুর থেকে উত্তর পেয়ে রাগে গজগজ করতে করতে দর্শন বড় হয় নিজের মতো। এর মাঝে বাবার বিয়ে হয়। পারুল বেগম মানুষটা যেন দর্শনের আপন মা। দর্শন তাকে সম্মান করে, কিন্তু নিজের রক্ত যখন আঙ্গুল দেখিয়ে অপমান করে চলে যায়, ওইটাই মনে জমা থাকে বেশি। দর্শনের অবস্থা ঠিক তাই। ওর মনে পারুল বেগমের সততা জমেনি, জমেছে নিজের মায়ের নোংরা দৃশ্য ও অপমান। সেই থেকে দর্শন হয়েছে রাগী ও জেদি। নারীদের প্রতি তার ঘৃণা অনেক। যুগে যুগে আরও নতুন মেয়েদের বাইরের সমাজে নোংরা অবস্থায় দেখে আরও বেশি ঘৃণা লাগে। এই যেমন বন্ধুর গার্লফ্রেন্ডকে নাইট ক্লাবে ধরা পড়তে দেখেছে, আবার প্রতিবেশী কারো বউকে পরক্রিয়া করতে শুনেছে। ঘৃণা জমতে থাকে দর্শনের মাঝে। সকালবেলা দর্শন গাড়ি চালাচ্ছে নিজ মনে। গাড়ির ভেতরে দর্শনের চোখে কঠিন দৃঢ়তা আর মনে মনে হাজারো স্মৃতি। শোবার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সে দরজা ধাক্কাতে থাকে। আগে ছিল বেড়া দিয়ে ঘেরা, এখন আছে লোহার দরজা। শোভা মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে নিজেকে ঢেকে নিল। দৌড়ে এসে দরজা খুলে বাইরে চোখ রেখে পুরুষ মানুষের পা দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে, কাকে চাই? শোভা। নিজের নাম শুনে কাপা কণ্ঠে শোভা বলে, আমাকে? আপনি কে? দর্শন। শোভা নামটা শুনে বিস্ময়ে উপরে তাকালো। কপালের কাপড়টা এগিয়ে এলো, যার ফলে লোকটার মুখ দেখতে পেল না। বিরক্ত লাগলো যেন ওনার প্রতি। কণ্ঠ নরম রেখেই বলল, ভেতরে আসুন। দর্শন বাড়ির মধ্যে ঢুকে দেখে পরিবেশ আগের থেকে পরিবর্তন। আহামরি উন্নত না হলেও দেখতে ভালোই লাগছে। ওই দিন বাড়িতে ঢুকে মনে হয়েছিল তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আজকে বাড়ির উঠোনে দক্ষিণা বাতাস বাজছে। এরা মনে হয় বুদ্ধি করে এদিকটায় গাছ লাগিয়েছে, পাখার প্রয়োজন হবে না। উঠোনে আছে একটা চৌকি। শোভা বসতে বলে দৌড়ে গেল ভেতরে। মিতুর কাছে এসে বলে, উনি এসেছেন ভাবি। মিতু বুঝলো না, তাই বলে, উনিটা আবার কে? দর্শন ফরাজি। মিতুর হাসি মুখটা কেমন যেন হলো। ননদের জন্য চিন্তা হচ্ছে। এ লোক না জানিয়ে এলো কেন, ভাবতে ভাবতে বলে, নাস্তা পানি জোগাড় করতে হবে তো, বেশি কিছু তো নেই। একটা আপেল আছে আর ছোট এক প্যাকেট বিস্কুট। আমি চা বানাই, তুমি ওগুলো ফ্রিজে সাজাও। ভাইয়া কোথায়? ওষুধ সাপ্লাইয়ের কাজে গেছে, আজকে তো মঙ্গলবার। ও, আমি যাচ্ছি তাহলে। দর্শন যেন রাগে ফেটে যাচ্ছে। এসেছে মেয়েটার খোঁজে, এরা মেয়েটাকে না এনে এদিক ওদিক ছুটছে।
বিরক্তিতে হাত মুঠ করে দাঁত খিচিয়ে বসে আছে। একটা সময় দেখতে পেল 4 বছর বয়সী এক বাচ্চাকে। তাকে দেখেই দর্শন মোটা কণ্ঠে বলে, এই পিচ্ছি শোনো। মৌলি এগিয়ে এসে পিটপিট চোখে তাকায়। এই স্বভাবটা মৌলি পেয়েছে শোভার কাছ থেকে। দর্শন কর্কশ কণ্ঠে প্রশ্ন করে, শোভা কোথায়? পিপ্পি লান্না ঘুরি বলেই দৌড় দেয় মৌলি। দর্শনের চোখ দেখেই ভয় পেয়েছে। এই ছেলে যেমন রাগী স্বভাবের, তেমনি এখন দেখতেও। প্রতিনিয়ত এভাবে চলাফেরা করার দরুন অবস্থা এমন হয়েছে। শোভা খাবার এনে চৌকিতে রাখে। দর্শনের পাশে মিতু ভালোভাবে হিজাব বেঁধে সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শোভা কোথায়? মিতু এক পলক চাইলেও শোভার মুখের দিকে, মনে মনে বিরক্ত প্রকাশ করে বলে, বেটা এটাই তোর বউ যাকে রেখে পালিয়ে গিয়েছিলি? মনের কথা মনের মাঝে গোপন রেখে বলে, এই যে ভাইজান শোভা, কিছু বলবেন? আমি কি চলে যাব? মিতু ভাবছে ওদেরকে আলাদা কথা বলার সুযোগ দেবে কিনা। দর্শন মাথা উঁচিয়ে এক পলক চাইল শোভার দিকে। মেয়েটার মুখ দেখা গেল না, শুধু চোখ দুটো দেখা গেল। কিন্তু শোভার নজর মাটিতে। দর্শনের দিকে তাকালো না এখনো। এতে দর্শনের যায় আসে না। মৌলিক খাবার খেতে ব্যস্ত। দর্শনের পাশে দাঁড়িয়ে একবার দর্শনকে দেখে সুযোগ বুঝে বিনা অনুমতিতে টুকটুক করে আপেল বিস্কুট নিয়ে গালে পুড়ছে। মিতু চোখ গরম করে মৌলির কান টেনে নিয়ে আসে নিজের কাছে। ফুপা তোমাকে পচা বলবে। বাচ্চা মৌলির মনক্ষুণ্ণ হলো। মিতু চোখ দিয়ে না ইশারা করে দর্শনের দিকে ফিরে বলে, আপনারা কথা বলুন, আমি যাচ্ছি। দর্শন তড়িৎ গতিতে জানায়, আমি ওকে নিতে এসেছি। শোভার মনে যেন শান্তি মেলে। মুখে হাসি ফুটে ওঠে, যেটা কেউই দেখতে পায় না হিজাবের নিকাব দিয়ে মুখ ঢেকে রাখার কারণে। মিতু একবার শোভার দিকে ফিরে আরেকবার দর্শনকে দেখে বলে, এখনই যাবেন নাকি উনি এলে যাবেন? দর্শন বুঝল না বিধায় ভ্রু কুঁচকে তাকালো। মিতু গলা খাকারি দিয়ে বলে, সবার ভাইয়ের কথা বলছি, উনি বাসায় নেই তো তাই। দর্শন জানায়, দাদাজান অসুস্থ, হাসপাতালে ভর্তি, আমাদের দ্রুত যেতে হবে। মিতু কিছু বলবে ভাবছে, তার মধ্যেই শোভা দৌড়ে গিয়ে বরকা পড়ে। দাদাজানকে অনেক ভালোবাসে শোভা। এই ব্যক্তি শোভার জীবনে অনেক অবদান রাখে। প্রায় দিন এসে চৌকিতে বসে গল্প করে সবাই মিলে। শোভার খোঁজ খবর রাখে, মৌলিকে কত কিছু এনে দেয়। দাদাজানের মানবিকতা শোভাকে দাদাজানের প্রতি স্নেহ বাড়িয়ে দেয়। তার অসুস্থতার কথা শুনে শোভা দাঁড়িয়ে থাকতে পারেনি, দ্রুত বের হয়ে বলে, আমি রেডি। কালো বোরকা, কালো হিজাব ও নিকাব, সাথে হাত পায়ে কালো মোজা। চোখটাও এবার দেখা যাচ্ছে না, কারণ চোখেও হিজাবের ওপরের অংশ দিয়ে ঢাকা। মিতু কিছু বলতে নেবে তার আগেই পারুল বেগমের কল আসে। কথা বলা শেষ করে শোভার কাছে এসে বলে, সাবধানে যেও, আমার মোবাইল নিয়ে যাও, কাজে লাগবে তোমার। শোভা মোবাইল নিয়েই মৌলিকে একটু আদর করে বের হয়। দর্শন আগেই গাড়িতে উঠে বসেছে। শোভা পাশে বসলেই দর্শন গাড়ি চালানো শুরু করে বলে, শোনো মেয়ে, আমার থেকে দূরে থাকবে। তোমায় নিতে এসেছি নিজের জন্য না, শুধুমাত্র দাদাজানের জন্য। শোভা অবাক হয়ে তাকিয়ে থাকে। পর্দার আড়লে তার চোখে পানি। দর্শনকে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে যুবকটির মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো স্টাইল করে রাখা। শোভার ঠোঁটে নিঃশব্দে ফুটে ওঠে, দাদাজান কেমন আছেন? তোমার কারণে না খেয়ে হাসপাতালে ভর্তি, এসবের জন্য আমাকে দায়ী করা হচ্ছে? লাইক সিরিয়াসলি? এই বিয়েতে আমি দায়ী? আমিও তো দায়ী না। তাহলে বাসায় বলো এই বিয়ে তুমি মানো না। শোভার কান্না পাচ্ছে। এই লোকটা বিয়েই মানে না, তাহলে মর্যাদা দিবে কিভাবে? অনেক কষ্টে ঠোঁট নাড়ালো। আপনি কেন বলছেন না? প্রত্যেক মুহূর্তে প্রসঙ্গ উঠলেই আমি বলে দেই, কিন্তু আমার কথা শুনবে কে? শোভার রাগ বাড়ল। এই লোক তাকে অপমান করল, এটা মানতে পারবে না সে। শোভার নিজেরও আত্মসম্মানবোধ আছে। মেয়ে বলে কি জানা তাই শুনবে? কখনোই না। সংসার হোক বা না হোক, 2-4টে কথা সেও শুনিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। কেভিনটা নীরব হয়ে আছে। বেডে শুয়ে আছেন দাদাজান, নাকে লাগানো অক্সিজেন মাস্ক, চোখ আধখোলা। পাশে মনিটরে হৃদস্পন্দনের তাল টাল টাল দুলছে। দরজাটা ধীরে খুলে যায়। শোভা আর দর্শন একসঙ্গে ঢোকে। শোভা এগিয়ে গিয়ে নিচু গলায় বলে, আসসালামু আলাইকুম দাদাজান, কেমন আছেন? দাদাজান মাথা নেড়ে জানায় তিনি শুনতে পাচ্ছেন। ধীরে মাস্ক সরিয়ে হালকা কেশে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো লাগছে তোমাদের দেখে।
কিছুক্ষণ নীরবতা পালন হলো। দর্শন চেয়ারে বসে, তার মুখ গম্ভীর। শোভা মাথা নিচু করে দাঁড়িয়ে। দাদাজান একটু হাসি টেনে বলেন, তোমাদের দুজনকে একত্রে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। এখন দুজনের সংসার জীবন এগিয়ে নিয়ে যাও। আমি একটু শান্তি পাই দুজনের সুখী সংসার দেখে। দর্শন হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তার গলায় দম চাপা ক্ষোভ। দাদাজান প্লিজ, আবার সেই একই কথা। তোমার বিশ্রাম প্রয়োজন। দাদাজান শান্ত গলায় বলেন, বিশ্রাম নিলেই আমি সুস্থ হয়ে যাব না। দুজনে দুদিকে কুরে কুরে শেষ হয়ে যাচ্ছ, এটা আমি সহ্য করতে পারছি না। নোভা মেয়েটা তোমার জন্য অপেক্ষা করেছে 4টে বছর। হাত গুনলেই বছর শেষ হয় এমন কিন্তু ব্যাপার না। 4টে বছর জীবনের অনেকটা সময়। এগুলো বছর কোনো মেয়েই অপেক্ষা করতে পারবে না, যেটা ধৈর্য ধরে এই মেয়েটি করেছিল। ওকে আর কষ্ট দিও না। দর্শনের চোখে আগুন। 4টে বছর আগে যেদিন আমি চলে যাই সেদিন কিন্তু চাইলেই ডিভোর্স দেওয়া সম্ভব হতো না দাদাজান। ডিভোর্সের প্রসেসিং হতে সময় লাগে। তাছাড়া আমাদের বিয়ে কাজে দিয়ে হয়। তালাকের ব্যাপারটা উঠালে এই মেয়ের পরিবারও ফেঁসে যেত একটা পিচ্চি মেয়ের বিয়ের জন্য। আমি এই 4টে বছরে দেশেও আসিনি যে তাকে সম্পর্ক থেকে মুক্ত করব। অপেক্ষা শুধু সে একা না, আমিও করেছি। তাহলে আমার একার দোষ আর ওই মেয়েটার কষ্ট দেখছো কেন? আমি তোমার সব দোষ দেখছি না, আমি দুজনের কথা ভাবছি। তুমি তোমার ক্যারিয়ার গড়ছো, সব ভুলেছিলে। মেয়েটা কিন্তু ভোলেনি। ভুলে থাকাটা নিজের মাঝে আবদ্ধ। সে যদি মানসিকভাবে আমাকে মনে রেখে নিজের কষ্ট বাড়িয়ে তোলে, এটা আমার দায় না। এভাবে কথা বলো না দাদুভাই। শোভা তোমার পাশে আছে, এখনো তুমি ওকে কষ্ট দিতে চাচ্ছ? আমি মুখ খুললেই তো দেখছি তোমাদের আঘাত করা। তাহলে এক কাজ করি, আমিই চলে যাই আবারও। এবার মুক্তি দেবো এই মেয়েকে। শোভার বুক কেঁপে উঠল। তাকে গাড়িতে অপমান, আবার এখানেও। সহ্য ক্ষমতা তার কাছে, তাই বলে এভাবে সম্মানহানি করার জন্য না। দাদাজান কিছু বলতে নেবেন তার আগে শোভা মাথা তুলে তাকায়। গলাটা কেঁপে উঠলেও এবার সে থামে না, প্রতিবাদ সুরে জানায়, দাদাজান, আপনার নাতিকে জানিয়ে দিন আমি তাকে মুক্ত করতে রাজি। এভাবে কথায় কথায় আমাকে ইঙ্গিত যেন না করে সে। তিনি যদি মনে করেন এই সম্পর্ক রাখবেন না, আমার দায় পড়েনি কারোর সাথে জোর করে সম্পর্ক ধরে রাখতে। ওনার টাকা আছে, যোগ্যতা আছে, তাই বলে সম্মান ওনার একা আছে এমনটা ভাবলে উনি ভুল। আত্মসম্মান বোধ আমারও আছে, হ্যাংলামো আমিও করে বেড়াই না। দর্শন চোখ বড় বড় করে চাইল পাশে। মুখ দেখতে না পেলেও কথার ধাঁচে রাগে যে শোভার গা জ্বলে উঠেছে এটা বোঝা যাচ্ছে। ছোট করে বলে, ইডিয়েট। দাদাজান একটু হাসলেন, কিন্তু দুজনকে এক করতে এবার একটু কাশেন। অক্সিজেন মাস্কটা ধরে মুখ থেকে আবারও সরান, অতঃপর জানান, তোমার যদি আমাকে ভালোবাসো, যদি আমার শেষ ইচ্ছাটা মেনে নিতে পারো, তাহলে একটা অনুরোধ করছি। আমার শরীরটা এখন আর আগের মতো না। তোমাদের একসাথে সংসার করতে হবে। আমি তোমাদের সংসার দেখতে চাই। এখনই বাড়ি যেতে হবে তোমাদের দুজনকে একসাথে। আমি আর এখানে থাকতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। সব থেকে বড় কষ্ট দুজনকে আলাদা হতে দেখলে। আমার জন্য হলেও একসাথে থাকতে হবে তোমাদের। অন্তত 1 মাস সংসার করে দেখো, ভালো না লাগলে তখন আলাদা হবে। দর্শন কিছু বলবে কিন্তু না বলে থেমে যায়। শোভাও স্তব্ধ, পরে ব্যাপারটা সামলাবে। দাদাজান মুস্কি হাসেন, রাগ করে থেকো, অভিমান করে থেকো, সব ঠিক আছে, কিন্তু আমি চাই তোমরা একসাথে থাকো অন্তত কিছুদিন আমার জন্য। শোভা দাদাজানের চোখের দিকে তাকিয়ে দেখে অসুস্থতার ছাপ সেখানেই, কিন্তু ভালোবাসার শক্তি তার চেয়েও বড়। দর্শন চোখ ফিরিয়ে জানালার দিকে তাকায়, মুখে দ্বিধা। তারপর ধীরে মাথা নেড়ে বলে, ঠিক আছে, তোমার কথাতে রাজি হলাম, কিন্তু 1 মাস পর আমরা যে সিদ্ধান্ত দিব সেটাই যেন মেনে নেওয়া হয়। দাদাজান হাসেন, ভাঙা শরীরের ভেতরেও যেন এক প্রশান্তি ছড়িয়ে পড়ে। বহু বছর পর আজ শ্বশুর বাড়িতে পা রাখে শোভা। গাড়ি থেকে নেমেই শোভার পাশ কেটে নিজ ঘরের দিকে যেতে যেতে দর্শন বলে, ভুলেও আমার ঘরে আসবে না তুমি। আমার ঘরে কাউকে অ্যালাউ করি না আমি। শোভা অপ্রস্তুত হলো। এই বাড়িতে কাউকেই পেল না। হাতের থাকা ফোনটির দিকে চেয়ে ভাবল দিজাকে কল দেবে, করলেও তাই। দিজা ধরতেই শোভা বলে, আসসালামু আলাইকুম দিজা। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি তোমাদের বাড়িতে আছি। দিজার চোখ কপালে, শোয়া থেকে উঠে বলে, মজা করছো আমার সাথে? বাইরে এসেই দেখো একবার। দৌড়ে বাইরে আসলো দিজা। শোভাকে দেখে হেসে দিয়ে বলে, তুমি আসবে জানাওনি কেন? হঠাৎ তোমার ভাই নিয়ে এলো,
আসার কথা ছিল না, দাদাজান অনুরোধ করলেন তাই। দিজা এসে জড়িয়ে ধরে শোভাকে। আমার খুব 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 বেশি ভালো লাগছে, অনেক মিস করেছি তোমাকে। আমিও, কিন্তু আমাকে তোমার ঘরে আশ্রয় দিতে হবে। আশা করছি বুঝতে পারছো কেন বলছি। দিজা একটু ভেবে বলে, হ্যাঁ, ভাইয়ার ঘরে আমরাও যাওয়ার সুযোগ পাই না ভাবি। ভাইয়া আমাদেরকে অ্যালাউ করে না, একা এক ঘরে থাকতে ভালোবাসে তাই। আম্মা কোথায়? আছে হয়তো নিজের ঘরে, তুমি যে আসবে এটা জানি না তো কেউ। বলেই গলা উঁচিয়ে ডাক দেয়। আম্মু দেখে যাও, তোমার বৌমা এসেছে। আম্মু আম্মু আম্মু। কয়েকবার ডাক দিলে পারুল বেগম বাইরে আসেন। শোভাকে দেখে খুশিতে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলেন, কে নিয়ে আসতো তোকে? তোমাদের ছেলে। আগে তো জানতাম না, উন্নতি ঘটলো কিভাবে? দাদাজান চেয়েছেন তাই। অসুস্থতার সুযোগ নিয়ে দাদাজান এনেছেন আমায়। যাক, তাও ভালো। ঘরে গিয়ে বোরখা খোল, আমি নাস্তা বানাই। আমি খাবো না আম্মা। আচ্ছা যা, তাহলে একটু গল্প কর ননদ ভাবি মিলে। আমি দেখি আব্বার কি খবর। দাদাজানকে কাল সকালে ছাড়বে, এখনো হাতে ক্যানোলা আছে। আচ্ছা ঠিক আছে, দিজা ওকে একটু তোর ভাইয়ার ঘরে দিয়ে আয় তো। ছেলেটা আসার পর আজ প্রথম এক ঘরে যাবে, একটু সাহায্য কর। কিন্তু আম্মা। শোভা থেমে গেলেও দিজা বলে ওঠে, তোমার রাগী ছেলে মানবেন না। পারুল বেগম চোখ পাকিয়ে বলেন, কেন মানবে না শুনি? আমাদের কখনো ভাইয়া নিজের ঘরে যেতে দে? তোর আর ও কি এক? বউকে সেই সুযোগ দেওয়া হয় যেটা অন্য কাউকে না। যা এবার দিয়ে আয়, কাজ আছে অনেক। কেন বাঘের কাছে মেয়েটাকে ছাড়তে চাও? মেয়েটাকে একটু বিশ্রাম নিয়ে মানসিকভাবে প্রস্তুত হোক। এভাবে করতে করতে মেয়েটা কিছুই বুঝবে না। আমতা আমতা করি সংসার চলে না। ও তো মাথা মোটা, তাই বলে জীবন থেমে থাকবে না। একটু একটু করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাইয়া নিজেই নাকি নিষেধ করেছে যেতে। শোভা মাথা নাড়িয়ে সম্মতি জানালো দিজার সাথে। পারুল বেগম কিছু ভেবে বলেন, গিয়ে বলবি দাদাজানের আদেশ। আমি না মানলে ওদিক থেকে শাস্তি পাবো। এত বড় মিথ্যা কথা বলবো? এটা আহামরি মিথ্যা না। কিছু মিথ্যা দিয়ে যদি সংসার বাঁচানো যায় তবে ওটা বলাতে কিছুই হবে না। ভাইয়া যদি ঠাস করে মেরে দেয়, সেদিন এসেই কিন্তু তোমার ছোট ছেলের গায়ে হাত তুলেছে। একটু রাগ করলেই তো মানুষ না মেনে মারধর চালিয়ে দেয়। শোভা আতঙ্কের সাথে তাকালো। দিজা মুখটা শুকনো করে বলে, ভাইয়া এমনই, আমাদের একটু ভুল হলেই মার দেয়। ক্লাস 8-এ সমাজে আমি 100-র মধ্যে 70 পাই, তাই ভাইয়া আমার হাতে বেত দিয়ে মারছিল, কারণ আমার পড়াশোনার মনোযোগ কম ছিল। কোনো পরীক্ষার মার্কস কম পাওয়া যাবে না। দিদার ভাই নতুন নতুন একটা প্রেম করে বলে সেও খেয়েছে সেদিন। এবার তোর কানের গোড়ায় আমি দিব একটা। বড় ভাইয়ের নামে নালিশ করা? অন্যায় করলে তো মার খাবি। পরীক্ষার আগের দিন যে সারা রাত জেগে সিনেমা দেখেছিলি, এটা কি অন্যায় না? বাবার টাকা খেয়ে বসে বসে কাটাবে আর বড় ভাই শাসন করেই দোষ? বেয়াদব এক একটা। যা ভাবিকে ভালোভাবে দিয়ে আয়। শোভার এবার বুকের মধ্যে দুরু দুরু করে কাছে, না পেরে মুখ খোলে। আমি ওনার ঘরে যাব না। পারুল বেগম হতাশ চাহনি দিয়ে বলেন, স্বামীকে নিজের করতে হলে একটু সহ্য করতে হয়। আর তাছাড়া এভাবে ভাঙা সংসার কতদিন টেকবে? তুই কি চাস সংসার থেকে মুক্তি পেয়ে নিজেকে সংসার ভাঙার একটা তকমা লাগিয়ে বাঁচতে? ভাই ভাবি এদের কথা ভেবে দেখবি না? সমাজে লোকের থেকে কটু কথা শোনার থেকে ভালো কৌশলে স্বামীকে নিজের ভালোবাসায় বেঁধে রাখ। আধুনিক যুগের মান সম্মান নিয়ে যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা দেখানো হয় সমাজে, ওটা কিন্তু মুখে মুখেই চলে, বাস্তবে ভিন্ন কিছু দেখিয়ে দেয়। বাস্তব এখনও মেয়েদের বিপক্ষে। একটা মেয়েই আরেকটা মেয়ের বিপক্ষে চলবে, কিন্তু ছেলেদের বিপক্ষে কেউ চলে না। তুই নিজের পায়ে দাঁড়াবার আগেই এই সমাজ তোকে কুড়ে কুড়ে খাবে। খ্যাক শেয়ালদের পাল্লায় পড়ার থেকে একটা বাঘের সম্মুখীন হয়ে নে। অন্তত বাঘ একা তোকে থাবা দেবে, একাধিক খ্যাক শেয়ালদের মতো খুবড়ে খাবে না। পারুল বেগমের শক্তপোক্ত কথা দিজার ভালো লাগলো না। আধুনিক মেয়ে বলেই এমন হলো। শোভা নিজের পরিবারের কথা ভেবে বলে, আচ্ছা আমি যাব ওনার ঘরে। আমাদের ঘর? শোভা নীরব চাহনি দিলে পারুল বেগম বলেন, বলতে শেখ ওটা আমাদের ঘর। ওনার ঘর এবার কেমন কথা? বিয়ের পর এই শ্বশুর বাড়িটাই মেয়েদের আপন। লাল কাপড়ে এসেছিস আর সাদা কাপড়ে যাবি। এখানে যে স্থান তোর জন্য বরাদ্দ করা হবে ওটাই তোর চিরদিনের জন্য, শুধু তোর। অন্য কারো দখলদারি সেখানে চলবে না। একটু শক্ত হবি, কিন্তু ঘর ছাড়বি না।
শোভা মাথা নাড়ালো, পেছন ফিরে সিঁড়ি দিয়ে উঠতে নেয় দিজা একটু কাঁপছে আর বলে, আল্লাহই জানে বিনা মেঘের বজ্রপাত আজ কেমন রূপ ধারণ করে। ভয় পাচ্ছে শোভা। এসব শুনলে তো আত্মা কাঁপবেই। মনে মনে দোয়া দুরুদ পড়ে চলে যাচ্ছে নিজের জন্য ঠিক করা ঘরটায়, যেটাতে তার স্বামী থাকতো, এখন দুজনে থাকবে। ভাবতেও যেন গা শিউরে ওঠে। রাত 11টা। খাওয়া দাওয়া করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শোভা নিঃশব্দে দর্শনের ঘরের সামনে এসে দাঁড়ালো। হাত কাঁপছিল তার। সে জানে এ ঘরে পা রাখলেই আবার তাকে অপমানিত হতে হবে। দাদা যেন পরিবারের কথা ভেবে সে দরজার কড়া নেড়ে ধীরে ধীরে খুলে ঢুকে গেল। দর্শন বিছানায় বসেছিল। শোভাকে দেখে ঠান্ডা গলায় চোয়াল শক্ত রেখে বলল, তুমি কি আমার কথার মানে বুঝোনি? বলেছিলাম এই ঘরে পা দেবে না। দিজাকে তো জানালাম তোমাকে ওর ঘরে থাকতে দিতে। শোভা চোখ নামিয়ে নেয়। অপমান লাগছে, মনে মনে কষ্ট হচ্ছে। ভাবছে ভাই ভাবির টানাপোড়া সংসারে ঝামেলা না হলে এখানে থাকতোই না। কোনো রকমে নিজেকে স্বাভাবিক রেখে বলল, দাদাজান যদি জিজ্ঞেস করেন আমি আলাদা ঘরে কেন, তখন কি বলবো? দর্শনের চোখে ব্যঙ্গাত্মক। সে চুপচাপ দেখল শোভাকে। মুখ দেখা যাচ্ছে না, আবারও সেই হিজাব দেওয়া মুখ। রাগান্বিত হয়েই বলে, তুমি এত অভিনয় করো কিভাবে? 4 বছর আগে থেকে দেখছি নিজেকে শান্ত রাখার নাম করে কিভাবে আমার জীবনে আসলে। সেদিন আমার একার মুখ খুলেছিল, কিন্তু তুমি ঢং করে ভাবির পেছনে গুটিয়েছিলে। ভদ্রতার কি নিখুঁত অভিনয়! আজকে আবার দাদাজানের দোহাই দাও। শোভা শান্ত কণ্ঠে বলল, আমি কোনো অভিনয় করিনি, শুধু ভয়ে গুটিয়েছিলাম। অন বাজে পরিস্থিতিতে আমি নিজেকে সামলাতে পারিনি। আপনি বুঝবেন না আমার কষ্টটা, কিন্তু আমিও নিরুপায় ছিলাম। মুখ খোলার সাহস থাকা লাগে, যেটা আমার ছিল না। দর্শন পেছন ঘুরে বলল, আমি এখনো তোমাকে মেনে নিতে পারছি না। এই 4টে বছর বাইরে ছিলাম, একবারও তোমার কথা মাথায় আর আনিনি। প্রথম দিকে যদিও একটা ট্রমা ছিল, কিন্তু ব্যস্ততায় সব ভুলে গেছি। আমি বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী না, এটাও বিচ্ছেদের রূপ নেয়। আজ সুখ তো কাল নদীর স্রোতে ভরে যায় অশ্রু। সম্পর্ক যেহেতু মানতে পারছি না, আমাদের ক্লোজ হওয়াটা সম্ভব না। তুমি যেখানে খুশি ঘুমাও, কিন্তু আমার পাশে না। শোভা কিছু ভেবে বলল, ঠিক আছে। সে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগিয়ে গেল একটি বালিশ নিয়ে। সেখানে রাখা একটা পাতলা চাদর মেলে দিয়ে মেঝেতে বসে পড়ল। চোখে পানি নেই, আছে কেবল অব্যক্ত স্তব্ধতা। দর্শন পেছনে তাকায় না, এমনকি একবারও দেখেও না মেয়েটা কোথায় ঘুমোচ্ছে। ঘড়ি যখন রাত 2টার কাঁটা ছুঁয়েছে, দর্শন উঠে দাঁড়ায়। তার গলা শুকিয়ে গেছে, সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। ভাবছে দাদাজানকে বলে দ্রুত দুজনে মুক্তি নেবে। হঠাৎ 1 গ্লাস পানি খেতে গিয়ে চোখ পড়ে যায় ব্যালকনির দরজার দিকে। চাঁদের আলোয় সবাই ঠোঁটের নিচে তিল স্পষ্ট দেখা যাচ্ছে। দরজার দিকেই মাথা দিয়ে ঘুমিয়ে আছে। চোখের উপর দিয়ে নাক পর্যন্ত ওনা দেয়া, যেন ল্যাম্পপোস্টের আলোয় অসুবিধে না হয়। একটি নির্বাক অসহায় মুখ, কিন্তু সম্পূর্ণ দেখার সুযোগ মেলেনি। চায়ও না এমন সুযোগ। দর্শন বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করলেও ঘুম আসে না। ভাবছে, মুক্তি দিতে চাই তাই বলে শাস্তি না। কালকেই মেয়েটাকে নিয়ে পরিবারের সামনে কথা বলতে হবে, ডিভোর্সের ব্যাপারটা জানাতে হবে। 1 মাস আমার জন্য কোনো মতে কাটলেও মেয়েটার জন্য কষ্টকর হবে। ফজরের আজানের সাথেই ঘরে খটখট শব্দ বাড়ল। মাত্রই গভীর নিদ্রায় আচ্ছন্ন দর্শন। এর মধ্যে হঠাৎই এমন শব্দ কানে আসায় বিরক্তিতে চোখ খুলল। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। চামড়ার জুতার সাথে মেঝেতে বাড়ি খেলে নিঃশব্দ পরিবেশে যেমন লাগে আর কি। মাথা উঁচিয়ে পেছন ফিরতেই দেখে শোভা কিছু খুঁজছে। দর্শন মনে মনে বলে, মেয়েটা চোর নাকি? মতলব কি খারাপ কিছুর? এই জন্যই হয়তো আত্মসম্মানের মাথা খেয়ে আমার ঘরে আছে। শোভা অস্বস্তির সাথে কিছু একটা খুঁজতে থাকে। রাতের আধারে অবয়ব দেখে বুঝতে পারছে না দর্শন। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর দর্শন প্রশ্ন ছুড়ে দেয়, কি করছো তুমি? শোভা কিঞ্চিত কেঁপে ওঠে। দর্শন যখন দেখে শোভার মেরুদণ্ড সোজা হয়ে গেল, ধরে নিল এই মেয়ে কোনো মতলবেই আছে, না হলে হঠাৎ ভয় পাবে কেন? দর্শন ঝাঁঝালো কণ্ঠে বলে, মতলব কি তোমার? আমি আগেই সন্দেহ করেছিলাম তুমি। জায়নামাজ আর একটা গামছা খুঁজছিলাম। আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। শোভার নমনীয় আচরণ সরিয়ে দর্শন থমকে গেল। বিবেক জাগ্রত হলো। মেয়েটা নামাজ পড়ে। ঘড়ির দিকে চোখ রেখে দেখে আজান দিয়েছে 5 মিনিটের মতো হবে। দর্শন জানায়, উজু করে আসো, আমি ওগুলো বের করে দিচ্ছি। শোভা বাক্য ব্যয় না করে চলে যায়। দর্শন গামছা আর জায়নামাজ বের করে রাখে। শোভা আসতেই বলে, সোফায় রাখা আছে ওগুলো। বলেই যেই বিছানায় 1 হাঁটু রাখতে নেয়, শোভা বলে,
আপনি নামাজ পড়েন না? দর্শনের পা থেমে গেল। আজকালকার আধুনিক সময়ের যুবক নিজের মতো জীবন যাপন করতে গিয়ে নামাজকে গুরুত্ব দেয়নি। পরে শুধু জুম্মার শোভা বুঝলো লোকটার ইগো হার্ট করা যাবে এই সুযোগে, তাই বলে, কবরে গেলে হিসাব দিতে হবে। আমার দায়িত্ব বেনামাজিকে সতর্ক করা। আপনি যদি নামাজ পড়ে ঘুমান তাহলে ভালো হয়। শোভা আর দাঁড়ালো না, নিজের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে। দর্শন কিছুক্ষণ চিন্তা করে উঠে দাঁড়ালো, চলে গেল অজু করতে। বাইরে এসে টুপি মাথায় দিয়ে বের হয়। দীপ্ত ফারাজি নামাজ পড়েছেন নিজ ঘরে। পুরুষ মানুষের নামাজের দোয়াগুলো জোরেই পড়ে। দর্শন শুনতে পায় লোকটা হাঁটতে পারে না, তাই বাসায় নামাজ পড়ে। হাঁটতে না পারার কারণ দর্শনের নিজের মা। তিনি ছেড়ে দেবার প্রস্তাব রাখার পর রাস্তায় অনেক ঝামেলা হয়। এর মাঝেই অ্যাক্সিডেন্ট হয় দীপ্ত ফরাজির। ট্রাকের চাকা সোজা তার দুই পায়ের হাঁটুর উপর দিয়ে পিষে যায়। দর্শন তখন থেকেই ধারণা করে নিয়েছে জীবনসঙ্গীর ধোকার থেকেও এক একটা তিক্ত বলিতেই জীবন ধ্বংস করে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মতো মসজিদে গেল। নামাজ পড়ে মাত্র বাসায় ফিরল দর্শন। টুপি খুলে হাতে নিল। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে নাড়া দেয়। পারুল বেগম চা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে ঘরের দিকে যাচ্ছিলেন। দর্শনকে দেখে তিনি অবাক। ছেলেটাকে কখনো দেখেনি নামাজে যেতে, এমনি শুনেছে নামাজ পড়ে। দিদার এখনো ঘুমে আচ্ছন্ন। নিজের ঘরের দিকে যাওয়ার সময় বলেন, কাল থেকে দিদার কেউ নিয়ে যাবি। ও আমার অবাধ্য হয়েছে অনেক। একটু শাসন করে আব্বা থামিয়ে দেয়। তুই শাসন করে কেউ কিচ্ছু বলে না। দর্শন গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা। একটু থেমে পারুল বেগম জিজ্ঞাসা করেন, কিছু খাবি? না, এখন একটু ঘুম দিব। আচ্ছা, যা তাহলে। দর্শন চলে যেতেই পারুল বেগম মুচকি হেসে ঘরে ঢুকে বলেন, আমাদের ছেলের পরিবর্তন হচ্ছে গো। কোনটার কথা বলছো? বড়টার কথা বলছি। নামাজ পড়ে আসতে দেখলাম। আমি বলে দিয়েছি কাল থেকে যেন ছোটটাকে নিয়ে যায়। ভালোই করেছো। বড় ভাই সঠিক রাস্তায় থাকলে ছোট ভাই আপনা আপনি সঠিক হয়ে যাবে। যে টাইট দিবে দর্শন, তাতে ভালো না হয়ে উপায় নেই। এইসব কিন্তু বড় বৌমার জন্যই সম্ভব হলো। আসলেই মেয়েটা আসতে না আসতে কত ভালো একটা সকালের দেখা পেলাম। এমন সকালবেলা পেলে কতই না ভালো লাগে। ছেলে মেয়ে উঠবে, সকালের বাতাস গায়ে মাখবে, ওদের দিনটাও ভালো যাবে। সব ঠিক হবে, দেখে নিও। ছেলেটা তোমাকে দেখে বুঝতে পারলো না যে সব নারী এক না? দীপ্ত ফরাজি আফসোস করে বললেও লাজুক হাসল পারুল বেগম। তারপর বলেন, অন্যের দেওয়া ধোকা কখনো গায়ে লাগে না। নিজের কাছের কেউ ধোকা দিলে ওটাই বেশি গায়ে লাগে। আমিও তো ছোটবেলায় মাকে হারালাম দর্শনের মতোই। আমারও কিন্তু মনে মনে মাকে নিয়ে আক্ষেপ আছে। দর্শনের মধ্যে একটা আলাদা ভীতি তৈরি হয়েছে। ও কিন্তু মাঝে মাঝে প্যানিক অ্যাটাকে ভোগে। কাছের লোকেদের হারানোর ভয় আছে ওর। তাই ওকেও একটু সুযোগ দেওয়া উচিত। ওর রাগকে নিজের ভালোবাসা দিয়ে কন্ট্রোলে আনতে হবে। সব কিছুই তুড়ি মেরে ঠিক করা যায় না, সময় নিয়ে ঠিক করতে হয়। দীপ্ত ফরাজি হাসলেন। প্রথম বউকে নিজে পছন্দ করে বিয়ে করেন। কি রূপ ছিল তার! সুন্দরী রমণী পেয়ে নিজেকে তার আঁচলে বেঁধে রেখেছিলেন। তারপর কি হয়ে গেল? তবে আল্লাহ ভালো কিছুই লিখে রেখেছিলেন তার জন্য। এই পঙ্গু হয়ে বৃদ্ধ বয়সে নিজের জীবনে ভালো বউ পেলেন। সুন্দরী বউ যে তার সেবা করা তো দূর, এক গ্লাস পানিও দিত না। পারুল বেগম সুন্দরী না, এটা বললে সম্পূর্ণ ভুল হবে। তিনি সুন্দরী, কিন্তু তফাৎ হিসেবে স্মার্ট মেয়েদের মতো না। সংসার জীবনে শুধু সাজগোজ বলতে তার লম্বা চুলের খোপা আর শাড়ি পরা দেখেছেন দীপ্ত ফরাজি। এতেই মায়া লাগে তার মনে। শখ করে কখনো লিপস্টিক পরেনি, সংসারের সব দায়িত্ব নিজে পালন করেন। দীপ্ত ফরাজি অনেক কিছুই কিনে দেন, কিন্তু পারুল বেগম বলেন, আমাকে কি এভাবে ভালো লাগে না দেখতে? কথার পিঠে দ্বিমত জানান না, বরং প্রথম বউয়ের জন্য আনা থেকে যে অভ্যাস ওটা মনে করে দীর্ঘশ্বাস ছাড়লেন। পারুল বেগম চা পান করছেন আর দীপ্ত ফরাজি বিছানায় হেলান দিয়ে দেখছেন। তার হাতেও চায়ের কাপ আছে। পারুল বেগমের যত্ন তাকে সব কিছু ভুলিয়ে দেয়। সকালবেলা দাদাজানের সাথে দেখা করতে হাসপাতালে এসেছে শামীম ও মিতু। মিতুর কোলে মৌলি চুপ করে বসে আছে। শামীম কিছু ফল এনেও মাথা নিচু করে আছে। লজ্জা হচ্ছে খুব। সামর্থ্যে যতটুকু কুলিয়েছে মনের সংসারে সম্মান ধরে রাখার চেষ্টা করেছে। দাদাজান যখন যায় 5-6 কেজির নিচে ফল নেয় না। শামীমের মাসিক আয়ের সাথে এসব যায় না, তাও চেষ্টা কিছু। শামীমকে মাথা নিচু করে থাকতে দেখে দাদাজান কিছুটা উপলব্ধি
করলেন ব্যাপারটা, তাই তিনি সবাইকে একটু স্বাভাবিক করতে বলেন। কাউকে কিছু দিয়েই যে ভালোবাসা বাড়বে ব্যাপারটা এমন না। একটা প্রকৃত মন থাকা প্রয়োজন, যেটা তোমাদের আছে। আমি সবার মাঝে ভালো সংসারী গুণী মেয়ের ধাঁচ পেয়েছি, তাই তোমার জন্য অনেক। এগুলো আমার লাগবে না। শামীম একটু শান্তি পেল, কিন্তু এখনও ভাবছে দাদাজান কেন ডাকলো ওদেরকে। দুজনের দিকে তাকিয়ে দাদাজান বলেন, দর্শন যে দেশে ফিরেছে এটা তো জানো, কিন্তু কোন পরিস্থিতিতে ফিরেছে সেটা কি জানো? শামীম চট করে উত্তর দেয়, না দাদাজান। আমি অসুস্থতার কথা জানিয়ে এনেছি, এবার একটু বেশিই ভয় দেখিয়েছি। একদিন শান্ত ছিলাম, কারণ শোবার বয়স অল্প ছিল। দর্শনের রাগের কাছে মেয়েটা নেতিয়ে যাবে। এখন একটু ভার বুদ্ধি বেড়েছে। বৈবাহিক জীবন একাকিত্বে কাটিয়ে অনেক কিছু শিখেছে। সমাজ মেয়েদের কোনো দৃষ্টি দেখে একটা গভীরভাবে জানতে পেরেছে। ওই সময়টায় এগুলো কিছুই উপলব্ধি করতে পারতো না, তাই আমিও চাপ দেইনি ওদের সংসারের। আজ 4টে বছর পর মেয়েটা 18তে পা দিয়েছে। দুজনের সংসার জীবন এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এভাবে আর অপেক্ষা না। আমি একা পারবো না চারদিক সামলাতে। তোমরাও আমাকে একটু সাহায্য করো। ভরসা রাখতে পারো, আমার কেউই মেয়েটার সাথে অন্যায় করব না। আগলে রাখবো দিজা দাদুমণির মতো। শামীম মৃদু হেসে বলে, এতটুকু বিশ্বাস আছে দাদাজান, কিন্তু ভাই তো মানবে না শুভাকে। বোনটা আমার শান্ত, কিন্তু অতি আবেগী। মনে অতি সহজে দাগ কেটে যায় কোনো শক্ত কথা শুনলে। মেয়েদের সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করে নিতে হয়। যুগে যুগে নারী এগিয়ে গেল, খুঁটিনাটি বিষয় হজম করে। শোভাও পারবে, দেখে নিও। এবার মুখ খুলল মৃদু। বড়দের মাঝে কথা বলা উচিত না, ক্ষমা করবেন, তাও একটু বলতে চাই। আমি তো ভাবি, কিন্তু আমি মেয়েটার ভালো কিছু চাই। শুনেছিলাম ভাইজানের জীবনে নাকি কোনো নারী আছে। দেখুন ভাইজান, আমাদের বোনকে সহ্য করতে না পারলে জোর করে তো সম্পর্ক ধরিয়ে রাখা যায় না। একা আমার ননদ এগিয়ে যাবে, কিন্তু উনি অন্য কাউকে নিয়ে ভাববে, এটা তো আলাদা অন্য পরিস্থিতি সবার জন্য। আশা করছি আপনি বুঝবেন বিষয়টি। দাদাজান ফুঁসে উঠলেন, কিছুটা রেগে গিয়েই মাথা নাড়িয়ে বলেন, বুঝতে পেরেছি আমি। আমার ওই কুটনি মেয়ের কানে কুমন্ত্রণা দিয়েছে, তাই তো? মৃদু অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? চুল আমার এমনি এমনি পাকেনি। কে কত দূর এগোতে পারে আমিও জানি। ওই একটাই তো ঝামেলা জন্ম দিয়েছে। সব এত ভালো মনের, ওটা কিভাবে কুচুটে হলো আল্লাহ জানে। মৃদুর হাসি পেল, বোরকার আড়ালে হেসেও দিল। দাদাজান তার মেয়েকে নিয়ে এসব বলছেন, তাও একটু পরিপূর্ণ জানতে বলে, তাহলে কি তিনি মিথ্যে বলেছেন? আলবাত মিথ্যা বলেছে। আসল ঘটনা হলো ওর নাচঙ্গি মেয়ে আছে, ওইটার সাথে দাদুভাইয়ের বিয়ে দিতে চায়। আমি হলফ করে বলতে পারি, শোভা যতটা যত্ন নিয়ে দাদুভাইকে পরিবর্তন করতে পারবে, ওই মেয়ে ততটাই অশান্তি তৈরি করতে পারবে। ও আমার নাতি হলেও বলতে বাধ্য সংসারী না। বাঙালি মেয়ে বিয়ে করে স্বামীর সেবা করবে, স্বামী বাজার করে আনলে রান্না করবে, একটু যত্ন নেবে, তাহলেই না স্বামীও বউকে আগলে রাখবে। এমন ধাঁচ ওর নেই। ওর মধ্যে আছে ব্র্যান্ডের জিনিস কখন কিনবে, ফোন হাতে নিয়ে বাইরে ঘুরবে, কখন লাইভ করবে, এসব। ও মেয়ে নিয়ে দাদুভাই জীবনেও সংসার করতে পারবে না। শামীম গ্লাসে পানি ঢেলে দাদাজানের কাছে এসে বলে, আপনি উতলা হবেন না দাদাজান, আপনার শরীর ভালো নেই। শরীর আর কিভাবে ভালো থাকে বলো তো? আপন মানুষ বলেই তোমাদের বলছি। মন যদি ভালো না থাকে তাহলে বৃদ্ধ বয়সে আমাকে সুস্থ দেখার আশায় রাখো কিভাবে? নাতি, একটা মা হারিয়ে যাবার পর এক ঘরে এমনভাবে থাকে যে কেউ তাকে বুঝে উঠতে পারে না। মেয়েটা হয়েছে আরেক কুচুটে। নাতিকে ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে মেয়েদের নিয়ে এমন বাজে কথা বলতো যে এখন মেয়ে দেখেই নাতির মনে হয় এ প্রতারক। ভালো মন্দ দেখতে হয়, শিখে রাখো এগুলো। তোমারও সন্তানদের দুর্নীতির ধারে কাছে যেতে দিবে না। আমার মতো ভুগবে তাহলে। বৃদ্ধ বয়সেও পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়বে।
নাতি নাতনির জন্য দুশ্চিন্তা হলো আরেক ভয়ানক দৃশ্য। যারা নাতি নাতনির জন্য চিন্তায় ভোগে তারাই জানে এগুলো। দাদাজান খুক খুক করে কাশছেন। স্বামী দ্রুত পানি পান করিয়ে দেয়। সব শুনে মিতু ধারণা করে নেয় সৌভাগ্যে তিনি ফরাজি বাড়ি থেকে বিদায় করবেন না। একদিক থেকে ভালো লাগলেও আরেক দিকে থেকে দুশ্চিন্তা ভাবছে। মেয়েটার আসল সম্মান তো স্বামীর থেকে প্রাপ্য, সেই সম্মান পাবে তো? দাদাজানকে শান্ত করে শামীম। দাদাজান শামীমের হাত ধরে বলেন,